শীতের সন্ধ্যা, কুয়াশায় ঢাকা চারদিক। সন্ধ্যা বললে খানিকটা ভুল হবে। গ্রামের দিকে শীতের দিনে সন্ধ্যা 7টা মানে বেশ রাত। এমন অন্ধকারের মাঝে রঘু ফেরিওয়ালা সারাদিন ফেরি করে বাড়ি ফিরছে। না, আজ বেশ দেরি হয়ে গেল। এমন ঘুটঘুটে অন্ধকারের মাঝে পথ চলাটাও বেশ কষ্টসাধ্য। তার মাঝে আবার চোর ডাকাতের ভয়। সামনে পুজো বিদায় একটু বেচে কিনা হচ্ছে, নাহলে এত দেরি তো কখনোই করতাম না। মেয়েদের চুড়ি, গলার মালা, মাথার ফিতা ফেরি করে বিক্রি করাই রঘুর পেশা। বেচা কিনা যা হয় তাতে তার সংসার বেশ ভালোই চলে যায়। শরীরটা বেশ ক্লান্ত। সারাদিন না খাওয়ায় শরীর আর কতই বা চলবে। যদি একটা গাড়ি পেতাম তাহলে ভালোই হতো, কিন্তু এমন গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া তো দুঃসাধ্য ব্যাপার। সামনে রাস্তার পাশে আবার কবরস্থান। ভেতরে বেশ ভয় করছে। কতই না মৃত শরীর নিয়ে গিয়েছে এই রাস্তায়। ভাবতেও যেন গায়ের মধ্যে কাটা দিয়ে হচ্ছে। না, যাই হোক, আর অপেক্ষা করা যাবে না। বাড়িতে আবার সবাই চিন্তা করবে। কথাগুলো ভাবতে ভাবতে রঘু উঠে তার কাঁধের ভারটি নিয়ে আবার হাঁটা শুরু করলো। রঘু হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটটি পার করে ফেলল। শ্মশান পার করে কিছুটা পথ হেঁটে যেতেই সে সামনে দেখতে পেল কয়েকজন লোক সাদা কাপড় পরে একটি লাশ কাঁধে নিয়ে শ্মশানের দিকে হেঁটে আসছে। লোকগুলো বিড়বিড় করে কি যেন বলছে। লোকগুলোকে আসতে দেখে রঘু তাদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলল, দাদা শুনছেন, কে মারা গিয়েছে? লোকগুলো রঘুর কথার কোনো উত্তর না দিয়ে এক তালে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আমাদের সাথে অংশগ্রহণ করুন। আমাকে ক্ষমা করবেন, আমি বাড়ি ফিরছি। এমনিতে অনেক দেরি করে ফেলেছি। লোকটি রঘুর কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে আবারও সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে লোকগুলো যখন রঘুকে অতিক্রম করলো, তখন রঘু পিছনে ফিরে লাশটির দিকে তাকাতেই হঠাৎ লাশটি উঠে রঘুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। রঘু ভয়ে আঁতকে উঠল। ভয়ে ভয়ে রঘু পরের বার আবার লাশটির দিকে তাকাতেই সবকিছু একদম স্বাভাবিক। রঘু আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। রঘু বাড়ি ফিরে দেখলো ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলো তার স্ত্রী তমা ঘুমোচ্ছে। এই সময় আবার কি এলো? দরজা খুলে দেখলো বাহিরে সেই লোকগুলো কাঁধে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার লোকগুলোর চেহারা একদম ফ্যাকাশে আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। রঘু ভয়ে এমন শীতের মাঝেও ঘামতে শুরু করলো। এরপর রঘু ভয়ে ভয়ে তাদের জিজ্ঞাসা করলো,
আপনারা কেন? রঘুর কথার উত্তরে সেই লোকটি আবারও বলে উঠল, আমাদের সাথে অংশগ্রহণ করো। আমি তো বললাম আমার সময় নেই। রঘু এ কথা বলতেই লোকগুলো একসঙ্গে হা হা করে হেসে উঠল। রঘু এবার ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকতেই পিছন থেকে তার কাঁধে কেউ একজন হাত রাখলো। রঘু পিছনে ফিরে যা দেখলো তাতে ভয়ে তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। রঘু দেখলো তমা এক ভয়ঙ্কর চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তমা, তুমি না ঘরে ঘুমাচ্ছিলে? তুমি আমার দিকে এভাবে দেখছো কেন? রঘুর প্রশ্নের জবাবে তমা তখন সেই লোকটির কণ্ঠে বলে উঠল, রঘু এবার ভয়ে পিছনে সরতে লাগে, মাটিতে পড়ে যায়। আর তখন তার কানে বারবার একটি কথাই বাজতে লাগে, আমাদের সাথে অংশগ্রহণ করো, আমাদের সাথে অংশগ্রহণ করো। রঘু এবার ভয়ে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি তোমাদের সাথে অংশগ্রহণ করব, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অংশগ্রহণ করব। রঘু এ কথা বলতে এক মুহূর্তে সে আবার আগের সেই জায়গায় ফিরে যায়। রঘু কোনো কিছু বুঝে ওঠার আগে লোকগুলো তাকে আবারও জিজ্ঞাসা করে, আমাদের সাথে অংশগ্রহণ করো। তার সাথে কি হচ্ছিল রঘু কিছুই বুঝতে পারছিল না, কিন্তু এবার আর রঘু দেরি না করে তাড়াহুড়ো করে বলে ফেলে, হ্যাঁ, আমি যাব তোমাদের সাথে। বলে রঘু তার ভার মাটিতে রেখে তাদের সাথে শ্মশানের রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা শ্মশানের ভিতরে প্রবেশ করতেই হঠাৎ সবাই অদৃশ্য হয়ে যায়। রঘু চারদিকে তাদের অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এতগুলো মানুষ একসঙ্গে কিভাবে গায়েব হতে পারে? এরা কি আদৌ মানুষ ছিল নাকি অন্য কিছু? এসব কি হচ্ছে আমার সাথে? এটা ভেবে রঘুর যেন ভয় প্রাণ শুকিয়ে যাচ্ছিল। রঘু সেখান থেকে এক দৌড়ে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে দেখে তমা ভাত ছেড়ে তার জন্য অপেক্ষা করছে। তমাকে দেখিয়ে রঘুর দেহে যেন প্রাণ ফিরে আসলো। কি গো, তোমার ফিরতে এত দেরি হলো যে? আর এরকম হাঁপাচ্ছ কেন? রঘু তমাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে তমা বলল, হ্যাঁ, মনে হয় যেন তারা কোনো প্রেত আত্মা ছিল। তুমি যদি তাদের সাথে না যেতে, হয়তো তারা তোমার কোনো ক্ষতি করত। তবে ভূত প্রেত যেটাই হোক না কেন, রঘু এই ঘটনার পর থেকে আর কোনোদিন রাত করে বাড়ি ফিরে না।